গুড মর্নিং সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে চলে এসেছি আবার। তা আমরা কি বিষয় সম্পর্কে আলোচনা করি? ন্যাচারালি ভূগোল বিষয়ের শিক্ষক যখন ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব আমরা। তো এই ভূগোল বিষয়ের যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছি, তোমরা তো নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আমাদের। এই নবম শ্রেণীর যে অষ্টম অধ্যায় রয়েছে, অর্থাৎ আমাদের সবার প্রিয় কি পশ্চিমবঙ্গ রাজ্য, অর্থাৎ আমরা যে রাজ্যে বসবাস করি, এই রাজ্যের কোন দিক থেকে অন্যান্য রাজ্য অপেক্ষা পৃথক, তার ভৌগোলিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব যে কোনো রাজ্য অপেক্ষা অনেকটাই বেশি, তাই না? তো সেই জন্য আমরা এই রাজ্যটা সম্পর্কে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কিভাবে এই রাজ্যটা অন্যান্য রাজ্য অপেক্ষা পৃথক হয়েছে। আমরা প্রথমে এই জিনিসগুলো জেনেছি এবং আমি পূর্বের ক্লাসে তোমাদের সঙ্গে যে আলোচনা করেছিলাম, সেগুলো কি আলোচনা করেছিলাম তোমরা যদি একটু বলো আমাকে। একদম ঠিক, পূর্বের ক্লাসে আমরা ভারতবর্ষের, এই ভারতবর্ষ বলবো না, পশ্চিমবঙ্গের তিনটি প্রতিবেশী রাজ্য, অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই তিনটি প্রতিবেশী রাজ্য সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, তাই না? এই আলোচনাতে আমরা বুঝতে পারছি যে কোন রাজ্য কতটা বড়, কোন রাজ্যের জনসংখ্যা, কোন রাজ্যের জেলার সংখ্যা, কোন রাজ্যের নদী, প্রধান নদী কোনটি, সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। তো আমি এই রাজ্যগুলো তো সম্পর্কে তোমরা জেনেছো। আমি তোমাদের কাছে কয়েকটা একটু প্রশ্ন জিজ্ঞাসা করব আমরা যে বিষয় সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে? তা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আরও আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিভাগ সম্পর্কে, তাই না? আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের কটা প্রশাসনিক বিভাগ রয়েছে? পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। খুব ভালো। এই 5টি প্রশাসনিক বিভাগের নাম বলতে পারবে তোমরা? একদম শুরু উত্তর দিক থেকে বললে তোমাদেরও বলতে সুবিধা হবে। আচ্ছা, একদম উত্তরে যে প্রশাসনিক বিভাগ রয়েছে তার নাম হচ্ছে কি? একদম ঠিক, একদম উত্তরে রয়েছে আমাদের জলপাইগুড়ি বিভাগ। এই জলপাইগুড়ি বিভাগে এখানে কটি রাজ্য রয়েছে? সরি, বারবার রাজ্য বলে ফেলছি। এই জলপাইগুড়ি যে প্রশাসনিক বিভাগ, সেখানে কটি জেলা রয়েছে? 5টি জেলা। খুব ভালো। এই জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগের পরে কোন বিভাগ রয়েছে? তারপরে রয়েছে মালদহ বিভাগ, তাই তো? তো এই মালদহ বিভাগে কটি জেলা রয়েছে? 4টি জেলা রয়েছে। তাহলে এই দুটি বিভাগ মিলিয়ে কটি জেলা আমরা পেলাম? 9টি জেলা। এই 9টি জেলাকে কি বলে জানো? একদম ঠিক, এই 9টি জেলাকে একত্রে উত্তরবঙ্গের জেলা বলা হয়। কিভাবে ডিভাইড হলো এটা? এই যে মুর্শিদাবাদ এর পরে, মুর্শিদাবাদের মাঝখান দিয়ে যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, এই গঙ্গা নদীর উত্তর দিক আর দক্ষিণ দিক হিসাবে এখানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ হিসাবে আমাদের এই পশ্চিমবঙ্গে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা উত্তরবঙ্গের 9টি জেলার হিসাব পেলাম। আর 3টি বিভাগ কি কি রয়েছে? একটা পশ্চিম বর্ধমান বিভাগ, একটা মেদিনীপুর বিভাগ, আর একটা প্রেসিডেন্সি বিভাগ। ভেরি গুড। আমাকে একটু জেলার নামগুলো বলতে পারবে? প্রেসিডেন্সি বিভাগে জেলার নাম বলো দেখি, কে পারবে বলতে? প্রেসিডেন্সি বিভাগে জেলার নাম প্রথমে হচ্ছে নদিয়া, তারপর রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, আর তারপরে কলকাতা। আচ্ছা, এই যে 5টি জেলা আমরা এখানে নাম তোমরা বললে, এই 5টি জেলার মধ্যে আয়তনে বৃহত্তম জেলার নাম কি?
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রমান কত জানো? ৯,৯৬০ বর্গ কিলোমিটার। আচ্ছা, আর জনসংখ্যার দিক থেকে এখানকার কোন জেলা সর্বোচ্চ? উত্তর চব্বিশ পরগনা। কত? প্রায় ১০০ লাখ। তার মানে ১০১ লাখ মানে ১,০০,০০,০০০ লাখ, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে আরো একটু জিজ্ঞাসা করি, বলতো মেদিনীপুর যে বিভাগটি রয়েছে, সেই মেদিনীপুর বিভাগে কোন কোন জেলা লক্ষ্য করা যায় সেটা একটু বলো তো। মেদিনীপুর বিভাগে আমাদের রয়েছে পুরুলিয়া জেলা, তারপরে পুরুলিয়া এই প্রান্তে রয়েছে, তারপর রয়েছে বাঁকুড়া জেলা, তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম। তাহলে এই মেদিনীপুরকে নিয়েই তো আমরা 3টি জেলা পেয়ে যাচ্ছি, যেহেতু 2002 সালে যখন এই মেদিনীপুরকে বিভক্ত করা হয়েছিল, তো সেখান থেকে আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পেয়ে গেছি। তারপরে পশ্চিম মেদিনীপুর বিভক্ত করে আবার ঝাড়গ্রাম পেয়ে গেছি। তো এরকমভাবে আমরা কিন্তু এখানে 3টি জেলা পেয়েছি, আর 2টি থাকবে, সেটা হচ্ছে পুরুলিয়া আর বাঁকুড়া। ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর, দক্ষিণবঙ্গের আরো একটি যে বিভাগ রয়েছে তার নাম কি? বর্ধমান বিভাগ। তো বর্ধমান বিভাগে কি কি আছে একটু বলো। বর্ধমান বিভাগ মানে এখানে 2টি বর্ধমান জেলা, যেটা বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সেটা রয়েছে। আচ্ছা, ওপর প্রান্তে রয়েছে, বর্ধমানের ওপরে কোন জেলা রয়েছে? ভেরি গুড, বীরভূম। আর নিচে কি জেলা রয়েছে? হুগলি জেলা। তাহলে দেখো 4টি জেলা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই যে 14টি জেলা, মুর্শিদাবাদ জেলার পরবর্তীতে গঙ্গা নদীর ঠিক নিচের দিকের অংশে এই 14টি জেলাকে একত্রে আমরা কি বলছি? একত্রে আমরা দক্ষিণবঙ্গের জেলা বলছি, তাই না? আচ্ছা, তো তাহলে এই পর্যন্তই আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম। তোমরা সবাই খুব ভালোভাবে তার উত্তর দিতে পেরেছো, আমার খুব ভালো লাগলো শুনে। আমি এবার এর যে পরবর্তী অংশ আছে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দেখো, একটা দেশ বা একটা রাজ্য সম্পর্কে যদি আমরা জানতে চাই, একদম শুরুতেই কিন্তু আমাদের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আমাদের জানতে হবে। ভূপ্রাকৃতিক বিভাগ মানে কি বলতে বোঝায়? সেই নির্দিষ্ট অঞ্চল বা সেই নির্দিষ্ট দেশ বা রাজ্যের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য কোথায় কেমনভাবে গড়ে উঠেছে সেটা আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে। কোথায় পাহাড় পর্বত, কোথায় মালভূমি, কোথায় সমভূমি, এবং নদীগুলো কিভাবে প্রবাহিত হয়েছে সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে সেই অঞ্চল বা সেই দেশ বা সেই রাজ্য সম্পর্কে সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ জ্ঞান কিন্তু আমরা অর্জন করতে পারবো না। ঠিক আছে? সেজন্য শুরুতেই আমরা কি করব? পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক বিভাগ রয়েছে সেই ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আমরা শুরুতে একটু আলোচনা করে নেব। তো চলো দেখি এই পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে কি বলা হচ্ছে। প্রথমেই যে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধীরে ধীরে আলোচনা করব। এটা প্রাকৃতিক পরিবেশের প্রথম পাঠ। এরকমভাবে আমরা বেশ অনেকগুলো পর্বের মধ্য দিয়ে এই প্রাকৃতিক পরিবেশ তথা পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকব। ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কি বলছে, কোথায় কি রয়েছে, এক নজরে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি বলতে হবে। দেখো, আমি ছবিটা ফার্স্টে তোমাদেরকে একটু দেখার জন্য বলবো সবাইকে। আমরা ছবিটার মধ্যে দিয়ে কিন্তু একটু হলেও বুঝতে পারছি এই যে অংশ, একটা পাহাড় পর্বত ঘেরা অংশ, এবং এখানে হিমালয়ের অংশ কিন্তু লক্ষ্য করা যায়। এই হচ্ছে দার্জিলিং হিলস, দার্জিলিং শৈলশিরা,
তার টাইগার হিলস বেশ একটা গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ রয়েছে, এবং এইখানটাতেই সমভূমি রয়েছে কিছু। দেখো নদী এই উচ্চ অংশ থেকে নিচের দিকে স্বাভাবিকভাবে পাহাড়ে যদি নদী উৎপন্ন হয়, তো যেখানে কম ঢালু সেই অঞ্চলে নদী প্রবাহিত হবে, তাই না? এই দেখো তিস্তা নদী আসছে এখান দিয়ে, আরো অনেকগুলো জলঢাকা, রায়ঢাক, এই নদীগুলো এখান দিয়ে আসছে। আর যেটা আমি তোমাদেরকে বলছিলাম, তোমরা আগের দিনও দেখেছো, এই হচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে, এই গঙ্গা নদী দেখো, এই হচ্ছে তোমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, তার নিচ দিয়ে এই যে হচ্ছে নিচের দিকে দক্ষিণবঙ্গ। ঠিক আছে, দেখো পাহাড়ের স্থান শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গের উত্তরে এই অংশে দেখতে পাচ্ছি, আর এইখানে কিছু পাহাড়ের স্থান দেখতে পাচ্ছি, শুশুনিয়া হিল, পাঞ্চেত হিল, আর এখানে রয়েছে অযোধ্যা, গোরগাবুরু রয়েছে, এখানটায় একটা পর্বত শৃঙ্গ রয়েছে, এবং সেটা বিশাল নয়, অবশিষ্ট টিলা মানে কঠিন শিলা এখানে দাঁড়িয়ে রয়েছে, সেই হিসাবে একটা পর্বত শৃঙ্গ এখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর বাদ বাকি অঞ্চল দেখো নদীর দ্বারা আবৃত, নদী দ্বারা সীমিত হয়েছে, এবং একদম পুরো সমতল একটা ভূমি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা একটু হলেও বুঝতে পারছি বা জানতে পারছি, এখানে যেমন যদি পর্বতমালার অবস্থান থাকে, পর্বত লক্ষ্য করা যায়, এই দিকটাতে অপেক্ষাকৃত কম উচ্চতার কিছু ছোট ছোট অবশিষ্ট কঠিন শিলা, সেগুলোকে আমরা এই অঞ্চলকে কি বলছি? মালভূমি। আর বাদবাকি প্রত্যেকটা অংশ হচ্ছে সমভূমির অংশ। ঠিক আছে, এই সমভূমির অংশ যে নদী রয়েছে, তার নদীর পলিগঠিত এবং প্লাবনের মাধ্যমে পলিগঠিত সমভূমি এখানে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের এই ম্যাপের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো, পশ্চিমবঙ্গের 89% থেকে 90% ভূমি হচ্ছে সমভূমি, সমতল সমভূমি। বাদবাকি যে 11% ভূমি রয়েছে, তার মধ্যে 7% হচ্ছে মালভূমি, অর্থাৎ এই পুরুলিয়া, ঝাড়গ্রামের কিছু অংশ আর বীরভূমের কিছু অংশ নিয়ে এই মালভূমি অঞ্চল গড়ে উঠেছে। আর পর্বত অঞ্চল বা পার্বত্য অঞ্চল যেটা আমরা বলি, দার্জিলিং আর কালিম্পং, ঠিক আছে, এই দুটি অংশ নিয়ে অর্থাৎ 4% নিয়ে গড়ে উঠেছে পার্বত্য অঞ্চল। আর বাদবাকি সবটুকু আমরা কি দেখতে পাচ্ছি? বাদবাকি সবটুকু আমরা দেখতে পাচ্ছি যে সমতল ভূমি। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি দেখি এবার কি বলছে। আমরা ম্যাপটা দেখে তো বুঝতে পারলাম, ম্যাপটা শুরুতে দেখতে হবে। দেখো শুধু বই থেকে আন্দাজে পড়লে কিন্তু কখনোই তুমি মনে রাখতে পারবে না, যদি না তুমি ছবি দেখে, ম্যাপ দেখে, যে এই নির্দিষ্ট জায়গাটা কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, কোন জায়গা পর্যন্ত বিস্তৃত হয়েছে, যদি না দেখো, না বোঝো, তাহলে কিন্তু এটাকে উদ্ধার করা কখনোই সম্ভব হবে না। সেই জন্য যখনই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়বে, পশ্চিমবঙ্গের নদী আলোচনা করবে, পশ্চিমবঙ্গের মৃত্তিকা অঞ্চল আলোচনা করবে, যাই কিছু আলোচনা করা না কেন, পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে শুরু করে, আমরা যদি পশ্চিমবঙ্গের মানচিত্র ধরে সঠিকভাবে না বুঝি, না দেখি, আমাদের পক্ষে সমগ্র অবস্থান, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোথায় কোন অঞ্চল, কোথায় কম উঁচু নিচু বেশি, কোথায় ঢালু, কোথায় বন্দর ভূপ্রকৃতি, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। সেই জন্য মানচিত্রটা আমরা ফার্স্টে দেখে নিলাম। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি হচ্ছে বৈচিত্র্যময় ভূপ্রকৃতি। ঠিক আছে, উত্তরে যেমন রয়েছে সুউচ্চ নবীন পার্বত্য অঞ্চল, দক্ষিণে তেমনই রয়েছে সমুদ্র উপকূল। দেখো উত্তরে কি বললাম? সুউচ্চ নবীন পার্বত্য অঞ্চল। কেন নবীন পার্বত্য অঞ্চল বলছি সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এটা পার্বত্য অঞ্চল কিন্তু নবীন। ঠিক আছে, দক্ষিণে রয়েছে দেখো সমুদ্র উপকূল, এই যে বঙ্গোপসাগর, এখানে হলদি নদী, এই যে সমুদ্র উপকূল, বঙ্গোপসাগরের অংশ। পশ্চিমে রয়েছে প্রাচীন বন্ধুর মালভূমি, এই হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ, যেটা পুরুলিয়া, ঝাড়গ্রাম,
পশ্চিম বর্ধমানের কিছু অংশ, তাহলে এখানে রয়েছে মালভূমি, তেমনই রয়েছে সুবিস্তৃত সমভূমি অঞ্চল। তাহলে এই পূর্ব দিক পুরো অংশ জুড়ে রয়েছে সুবিস্তৃত সমভূমি অঞ্চল। ঠিক আছে, ভূতাত্ত্বিক গঠন ও ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে, তার মানে এই যে ভূতাত্ত্বিক গঠন কিভাবে পশ্চিমবঙ্গ গঠন লাভ করেছে এবং ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এই পশ্চিমবঙ্গকে তিনটি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। ঠিক আছে, তিনটি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। সেই তিনটি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চল কি কি এবার আমরা জানবো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো কি কি বলো তো? তিনটি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চল, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল আর সমভূমি অঞ্চল। ভেরি গুড, খুব ভালো বলেছো। তো দেখো, সেই তিনটি, তোমরা যে তিনটি অঞ্চলের নাম বললে সেই তিনটি অঞ্চলের নাম আমি দেখাচ্ছি। উত্তরের পার্বত্য অঞ্চল। কোথায় উত্তরের পার্বত্য অঞ্চল? এই যে একটা সীমানা করা আছে, পর্বত লক্ষ্য করা যাচ্ছে একটু ব্রাউনিশ টাইপের, ব্রাউন কালারের, এটাই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। আর তারপরে বলা হলো মালভূমি অঞ্চল। এই হচ্ছে মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল। ঠিক আছে, পশ্চিমের মালভূমি অঞ্চল। লাস্ট দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল, দক্ষিণ তথা পূর্ব দিকের আর দক্ষিণ দিকের সমগ্র অঞ্চল জুড়ে সমভূমি অঞ্চল। এই যে প্রত্যেকটা ভাগ, এই প্রত্যেকটা ভাগকে আবার বিস্তারিতভাবে বিভক্ত করা হয়েছে। প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চলকে কিভাবে বিভক্ত করা হয়েছে দেখে নিই আমরা। এই যে উত্তরের পার্বত্য অঞ্চলে কোন নদী এখানে প্রধান বলতো? তিস্তা নদী। ভেরি গুড। দেখো, এই তিস্তা নদী প্রবাহিত হচ্ছে, দেখতে পাচ্ছ? এই তিস্তা নদীর, তো তিস্তার পশ্চিমাংশ একটা অংশ, অর্থাৎ এই প্রান্তে, আর তিস্তার পূর্ব দিকে আরো একটা অংশ, অর্থাৎ এইখানটা যদি তিস্তার পুরোটা ভাগ করে দিই আমরা, তাহলে তিস্তার পশ্চিম দিক আর তিস্তার পূর্ব দিক। ঠিক আছে, এই হচ্ছে দুটি ভাগ, তিস্তার পশ্চিমাংশ, তিস্তার পূর্বাংশ। পশ্চিমের যে মালভূমি অঞ্চল, এই হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চলকে কটি অংশে ভাগ করা যায়? তিনটি অংশ। এখানে তিনটি অংশ, একটা বরাভূম উচ্চভূমি, যেটা ঝাড়গ্রামের মধ্যে রয়েছে, একটা পুরুলিয়া উচ্চভূমি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, শুশুনিয়া উচ্চভূমি। এই শুশুনিয়া উচ্চভূমি কোথায় রয়েছে? সরি, এই শুশুনিয়া উচ্চভূমি বীরভূমে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে মালভূমি অঞ্চলের শ্রেণীবিভাগ আমরা বুঝতে পারলাম, খুব ভালো। এইবার দেখো দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল। এই দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা উত্তরবঙ্গের সমভূমি আর একটা দক্ষিণবঙ্গের সমভূমি। এই হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি, এই উপর দিকটাতে। ঠিক আছে, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, তরাই অঞ্চল মিলে রয়েছে। আর দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল, দেখো এই উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি কি? তরাই অঞ্চল। এই হচ্ছে তরাই অঞ্চল, অর্থাৎ পর্বতের পাদদেশীয় স্যাঁতস্যাঁতে যে অঞ্চল, সেটা হচ্ছে তরাই অঞ্চল, এইটুকু। আর গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল, মানে গঙ্গা ব্রহ্মপুত্র মিলিয়ে যে দ্বীপ গড়ে ওঠে, সেটা দোয়াব অঞ্চল। এটা গেল উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল। এরপরে দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলের মধ্যে কি পড়ছে? রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, গঙ্গার বদ্বীপ সমভূমি আর সুন্দরবন অঞ্চল। ঠিক আছে, এই সুন্দরবন অঞ্চল এই দিকটা। আবার এই বদ্বীপ সমভূমিকে একটি, দুটি, তিনটি ভাগে ভাগ করা আছে। মৃত বদ্বীপ, যে বদ্বীপে তার আর সেখানে বদ্বীপ গড়ে ওঠার কোনো লক্ষণ নেই, মৃত বদ্বীপ। পরিণত বদ্বীপ, এই বদ্বীপ সম্পূর্ণ তার কার্যকারিতা শেষ, আর নতুন করে হবে না। সক্রিয় বদ্বীপ, যেগুলো এখনো তার বদ্বীপ গঠনের কাজকর্ম চলছে। এই গেল সামগ্রিকভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চল। তা পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চল আমরা
তিনটি ভাগে এদেরকে বিভক্ত করব। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল আর দক্ষিণ পূর্বের সমভূমি অঞ্চল। ঠিক আছে, এবার আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের পাঠ্যসূচি অনুযায়ী উত্তরের পার্বত্য অঞ্চল। আমরা সামগ্রিকভাবে কোথায় কি রয়েছে সেটা জানলাম। এবার আমরা তার মধ্যে থেকে যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে ম্যাপে আমি ভালো করে দেখালাম কোনটা উত্তরের পার্বত্য অঞ্চলের অংশ। তো পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম প্রান্তে শিলিগুড়ি মহকুমা বাদে, তো উত্তর পশ্চিম প্রান্তে শিলিগুড়ি যে মহকুমা, শিলিগুড়ি মহকুমা বাদে দার্জিলিং জেলা, কালিম্পং এবং আলিপুর দুয়ারের কুমারগ্রাম, তাহলে কি কি অংশ পড়ছে আরো একবার বলি। শিলিগুড়ি মহকুমা বাদ রেখে যদি দার্জিলিং জেলা নেওয়া হয় এবং দার্জিলিং জেলা থেকে খুব 2017-তে কালিম্পং জেলা তৈরি করা হয়েছে, সেই কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার, এই জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার নেওয়া হয়েছে, আলিপুরদুয়ার এই যে তার কুমারগ্রাম এবং কালচিনি থানা, এই পার্বত্য অঞ্চলের অন্তর্গত। দেখো শুধুমাত্র উত্তর, একদম এক্সট্রিম উত্তরের দিকে যে ছোট্ট ছোট্ট অংশগুলো রয়েছে সেটাই পার্বত্য অঞ্চল। হ্যাঁ, একটা জিনিস তুমি ঠিকই বলেছো, দেখো এই যে প্রকৃতি তো আর ম্যাপ বা মানচিত্র ধরে তৈরি হয়নি যে আমার তোমার দেশে বা তোমার রাজ্যে আমি পুরোটা থাকবো, বাইরে থাকবো না, বাইরে যাব না, এমন তো নয়। প্রকৃতি আগে সৃষ্টি হয়েছে, তার নিজের মতো করে নিজেরা বিকশিত লাভ করেছে, তারপরে রাজনৈতিক বিভিন্ন কারণে রাজনীতির স্বার্থে নিজেদের স্বার্থে এই মানচিত্র বা এই দেশের সীমা বা রাজ্যের সীমা নির্ধারিত হয়েছে। ঠিক আছে, সেই রকম ভাবেই এই কোনোটা আমাদের রাজ্যে বা আমাদের জেলার অল্প বিস্তর ছুঁয়ে গেছে বা পাশ করে গেছে, কোনো অংশ সিকিমে বেশি চলে গেছে, এরকম ভাবে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। প্রকৃতির সঙ্গে আমরা তো কখনোই লড়াই করে বা প্রকৃতিকে সম্পূর্ণভাবে নিয়ে আমরা পারবো না, সেইখান থেকে যতটা যেভাবে সীমানা নির্ধারণ করে থাকা যায় সেটাই নির্ধারণ করা হয়েছে। এই পার্বত্য অঞ্চল রাজ্যের মোট ক্ষেত্রফলের 4% পার্বত্য অঞ্চল দখল করে রয়েছে। নামকরণ কিভাবে হয়েছে? যেহেতু এই সমগ্র অংশটা দার্জিলিং হিমালয়ের অন্তর্গত, তাই একে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল বলা হয়। ঠিক আছে, উৎপত্তি কিভাবে হয়েছে? এর উৎপত্তিটা আমি তোমাদের বলি। টারশিয়ারি যুগে, অর্থাৎ বেশি বছর আগে নয়, 6 থেকে 7 কোটি বছর আগে। ঠিক আছে, তো এখানে ভারতীয় পাত এবং তিব্বতীয় পাত, ভারতীয় পাত ও তিব্বতীয় পাতের সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের ফলে টেথিস মহীখাত, এবং এটা একটা বিশাল বড় থিওরি রয়েছে, সবটুকু তোমাদের হয়তো বলা এখন সম্ভবপর নয়। তো এই যেখানে আজকে হিমালয় পর্বত দাঁড়িয়ে রয়েছে, এই হিমালয় পর্বত আজ যেখানে রয়েছে সেখানে আগে টেথিস মহাসাগর বা টেথিস মহীখাত বলে একটা অংশ ছিল। তো সেটা কি করলো, ভারতীয় পাত আর তিব্বতীয় পাত, এই দুটি পাত যখন একে অপরের সংস্পর্শে আসলো, তো দুটি পাতের চাপের ফলে এই যে টেথিস মহীখাত বা টেথিস সাগর ছিল, সেখানে সঞ্চিত পলিরাশি ছিল, সেই পলিরাশিতে চাপ পড়ার ফলে কি হলো, চাপ পড়ার ফলে এখানে এই অংশগুলো হিমালয় ভঙ্গিল পার্বত্য অঞ্চলের উত্থান ঘটেছে। সেই জন্য এখানে পলিগঠিত অঞ্চল, পলিগঠিত ভাঁজ দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে হিমবাহ এবং নদ নদীর ক্রমাগত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে সুউচ্চ বন্ধুর পার্বত্য ভূমিরূপের বিকাশ ঘটতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে নদী এবং তার হিমবাহর ক্ষয়কার্যের ফলে এখানে সুউচ্চ এবং বন্ধুর পার্বত্য ভূমি লক্ষ্য করা যায়। এই হচ্ছে তার ছবি। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি? একদম খুবই সহজ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। দেখো,
পশ্চিমবঙ্গের উচ্চতম অঞ্চল, অবশ্যই এটা পশ্চিমবঙ্গের উচ্চতম অঞ্চল। এই যে অংশটা উপর দিকে ব্রাউন কালারের, পশ্চিমবঙ্গের উচ্চতম অঞ্চল। কত এখানকার উচ্চতা? 600 থেকে 3000 মিটার পর্যন্ত এখানকার উচ্চতা। দক্ষিণ থেকে উত্তরে হঠাৎ বেড়ে গেছে, স্বাভাবিক, দক্ষিণ থেকে উত্তরের দিকে যদি আমরা যাই তাহলে এখানকার উচ্চতা বেড়ে যাবে। তরাই সমভূমি থেকে অঞ্চলটি উত্তর দিকে হঠাৎ খাড়াভাবে উঠে গেছে। এই যে তরাই সমভূমি রয়েছে, তরাই এখানটা, এই যে অংশটা তরাই সমভূমি, এখান থেকে উত্তর দিকে হঠাৎ খাড়াভাবে উঠে গেছে, মানে খাড়াই পর্বত যেটাকে বলা হয়। আচ্ছা, আরেকটা পয়েন্ট বাদ চলে গেল, অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ঢালু। উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু, যদি দক্ষিণ থেকে উত্তরে খাড়াই হয় তো উত্তর থেকে দক্ষিণে ঢালু হবে। আচ্ছা, এটা নবীন ভঙ্গিল পর্বত পূর্ব হিমালয়ের অংশ। যেহেতু এটার বেশি বয়স নয়, ভঙ্গিল পর্বতমালা ক্ষয়কার্য চলছে এবং এটা হিমালয়ের দুটি পাতের সংঘর্ষের ফলে এটা তৈরি হয়েছে, এটাকে নবীন ভঙ্গিল পর্বতমালার অংশ বলা হয়। এখানে টেথিস, হিমাদ্রি ও হিমাচল হিমালয়ের পর্বতশ্রেণী লক্ষ্য করা যায়, তবে শিবালিক অনুপস্থিত এই অঞ্চলে। ভূগাঠনিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল। তাহলে ভূগাঠনিক যে দিক রয়েছে সেই দিক থেকে এটা পশ্চিমবঙ্গের একদম একটা নবীনতম অঞ্চল। অঞ্চলটি মূলত দার্জিলিং, অর্থাৎ এই যে দার্জিলিং অংশ, দার্জিলিং অংশে কোন কোন শিলা দ্বারা গঠিত হয়েছে? নিস, মাইকা, সিস্ট ও ডলোমাইট। চারটি শিলার নাম মনে থাকবে, নিস, মাইকা, সিস্ট ও ডলোমাইট। এই চারটি শিলা দ্বারা কিন্তু এখানে গঠিত হয়েছে এই হিমালয় পর্বত শ্রেণী এবং অসংখ্য ভাঁজ সমন্বিত। বন্ধুর ভূভাগ, খাড়া ঢাল, গভীর গিরিখাত, তীক্ষ্ণ শৈলশিরা অঞ্চলটির প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এখানকার যে বন্ধুর ভূভাগ রয়েছে, খাড়া ঢাল, গভীর গিরিখাত, তীক্ষ্ণ শৈলশিরা, অর্থাৎ এই সবটুকুই কিন্তু এই অঞ্চলে গড়ে উঠেছে, সেই জন্য এটা একটা প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এই অংশ। ঠিক আছে, তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বোঝা গেল। এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলা হয়নি, শুধুমাত্র উত্তরের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্যর কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বিভাগ এবং সমগ্র ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সেটা কি কি রয়েছে? উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিস্তা নদীর গিরিখাত অঞ্চলটিকে, এই যে তিস্তা নদীর গিরিখাত এই অঞ্চলে, এইখানে যেহেতু এখানটাতে পর্বতের অংশ বেশি, সেই জন্য নদী এখানে কিন্তু নিম্নক্ষয় বেশি করেছে, পার্শ্বক্ষয় বেশি করতে পারেনি। এর পরবর্তী অংশে ঠিক দেখো, যেখানে পার্বত্য অঞ্চল অনেকখানি শেষ হয়ে গেছে, তারপরে গিয়ে তিস্তা নদী কিন্তু পার্শ্বক্ষয় পরিমাণ বেশি হয়েছে। ঠিক আছে, তো এটাকে দুটি ভাগে ভাগ করে, আর তিস্তার পশ্চিম দিকে পশ্চিম অংশ, তিস্তার পূর্ব দিকে পূর্ব অংশ, এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো পশ্চিম অংশ কি কি রয়েছে? এটি দার্জিলিং পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু অংশ। এই যে প্রথমে বললাম দার্জিলিং হিমালয়, তো দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের সবচেয়ে উঁচু এবং সর্বাধিক প্রসারিত অংশ। দেখো অনেকটা কিন্তু প্রসার লাভ করেছে। ঠিক আছে, এদিকে এরকম ভাবে কি কি কোন দিক থেকে? অঞ্চলটি নেপাল সীমান্ত, এই হচ্ছে নেপাল সীমান্ত, নেপাল সীমান্ত থেকে তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত এবং উত্তর দিকে সিকিম পর্যন্ত বিস্তৃত লাভ করেছে। এখানে দুটি শৈলশিরা রয়েছে, সিঙ্গালীলা এবং দার্জিলিং শৈলশিরা, যাদের গড় উচ্চতা 2600 মিটার। কিন্তু আমরা যখন সমগ্র ভূপ্রকৃতি আলোচনা করলাম তখন এখানকার উচ্চতা কত ছিল? 600 থেকে 3000 মিটার পর্যন্ত কিন্তু এখানকার উচ্চতা আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এবার আমরা এই যে তিস্তার পশ্চিমাংশ আর তিস্তার পূর্বাংশ রয়েছে, তো প্রথমে তিস্তার পশ্চিমাংশকে আরো দুটি শৈলশিরা রয়েছে, সেটা কি কি? সিঙ্গালীলা এবং দার্জিলিং। তো প্রথমে সিঙ্গালীলা শৈলশিরা সম্পর্কে আমরা জানব। কোনটা সিঙ্গালীলা শৈলশিরা? এটি সিকিমের পশ্চিম সীমানা দিয়ে দক্ষিণ দিকে দার্জিলিং
তাহলে এটা সিকিমের, এই যে সিকিমের পশ্চিম সীমানা দিয়ে দক্ষিণ দিকে দার্জিলিংয়ে প্রবেশ করেছে। উত্তর দক্ষিণে প্রসারিত হয়ে, এই যে উত্তর দক্ষিণে প্রসারিত হয়ে নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। এই হচ্ছে দেখো সিঙ্গালীলা শৈলশিরা। তাহলে সিকিমের থেকে এবং নেপালের যে সীমান্ত, সেই সীমান্তকে পৃথক করেছে এই সিঙ্গালীলা শৈলশিরা। এখানে 3000 মিটারের অধিক উঁচু 4টি শৃঙ্গ রয়েছে। সেই শৃঙ্গগুলি কি কি? সান্দাকফু, এটি রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? 3630 মিটার। ঠিক আছে, সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। এবার হচ্ছে ফালুটের উচ্চতা বলা হচ্ছে 3596 বা সেটা 3600 মিটারও হতে পারে, দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হতে পারে। আচ্ছা, সবরগ্রাম হচ্ছে 3543 মিটার উচ্চতা। আর টাংলু হচ্ছে 3036 মিটার। তারা বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কেন? 3630 মিটার হওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে সিঙ্গালীলার পরে যে পরবর্তী শৈলশিরা রয়েছে দার্জিলিং বা ডংকিয়াং শৈলশিরা, সেটাই আমরা এবার আলোচনা করব। অর্থাৎ এই দিকে এই যে সিঙ্গালীলা শৈলশিরা, দেখো এখানে প্রত্যেকটা অংশ তোমরা দেখতে পেলে টাংলু, সান্দাকফু আর ফালুট। দেখো সান্দাকফু থেকে ফালুট দিকে চলে গেছে, কিন্তু সান্দাকফুই হচ্ছে সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ। তারপর এখানে আবার একটু ঢালু হয়ে গিয়ে ফালুট চলে গেছে। তাহলে ফালুটের উচ্চতা কত? ফালুটের উচ্চতা 3600 আর সান্দাকফু 3630 মিটার। ঠিক আছে, প্রত্যেকটা প্রবস্থান দেখতে পাচ্ছ, টাংলু, সান্দাকফু, ফালুট। ঠিক আছে, এবার এইটা চলে যাওয়ার পরে বাদবাকি যে অংশটুকু রয়েছে ঠিক তিস্তা নদী পর্যন্ত, তাহলে দক্ষিণে তরাই অঞ্চল থেকে খাড়াভাবে উত্তর দিকে উঠে গেছে। তাহলে এখানে তরাই অঞ্চল থেকে উত্তর দিকে খাড়াভাবে উঠে যাচ্ছে, উঠে গিয়ে দার্জিলিং শৈলশিরার মাঝখানে টাইগার হিল শৃঙ্গ রয়েছে। এই হচ্ছে দার্জিলিং শৈলশিরা। সেই দার্জিলিং শৈলশিরার মাঝখানে টাইগার হিল রয়েছে, যেখান থেকে তিন দিকে 3টি শৈলশিরা বিস্তৃত হয়েছে। এইখান থেকে টাইগার হিল থেকে 3 দিকে 3টি শৈলশিরা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে উত্তরে দার্জিলিং লেবং শৈলশিরা, উত্তর পূর্বে তাগদা পেশক শৈলশিরা, আর দক্ষিণে বাগোরা ডাউহিল শৈলশিরা, আর পশ্চিমে তো সিঙ্গালীলা শৈলশিরা রয়েছে। সেই জন্য তাহলে এখানে 3 দিকে টাইগার হিল থেকে 3 দিকে 3টি শৈলশিরা বিস্তৃত হতে দেখা যায়। কি কি? উত্তরে দার্জিলিং লেবং, উত্তর পূর্বে তাগদা, দক্ষিণে বাগোরা ডাউহিল। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এই টাইগার হিলের কাছে ঘুম ও মণিভঞ্জন শৈলশিরা রয়েছে। টাইগার হিল কে কে গেছে এখান থেকে? আচ্ছা, 2-1 জন গেছে। খুব মনোরম দৃশ্য না সেখানটাতে? কি জন্য গেছিলে বলো তো? সূর্যোদয় দেখতে। একদমই ঠিক, আমিও তাই গেছিলাম এখানটাতে। আচ্ছা, টাইগার হিলের কাছে ঘুম এবং মণিভঞ্জন নামে 2টি শৈলশিরা রয়েছে। ঘুমের আরো একটা পরিচিত আছে জানো? ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন। ঠিক বলেছো একদম। এই টাইগার হিলের উচ্চতা প্রায় 2543 মিটার বা প্রায় 2600 মিটারের কাছাকাছি। ঠিক আছে, টাইগার হিল হলো দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এই ঘুম রেঞ্জে অবস্থিত ঘুম ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন, যার উচ্চতা 2247 মিটার। ঠিক আছে, আর এই দক্ষিণ দিকে যে বাগোরা ডাউহিল বলা হয়েছে, এই বাগোরা ডাউহিল শৈলশিরার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন। তোমাদের জিজ্ঞাসা করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন কোন শৈলশিরার উপরে প্রবাহিত হয়েছে বা বিস্তৃত লাভ করেছে? একদম ঠিক, বাগোরা ডাউহিল, যেটা টাইগার হিলের দক্ষিণ দিকে অবস্থান করছে। দেখো নিচের দিকে যদি তোমরা গেছো যা দার্জিলিং এ,
প্রথমে যেতে যেতে কিন্তু আমরা ঘুম রেলওয়ে স্টেশনটা পাবো, সেই ঘুম রেলওয়ে স্টেশনের পরে টাইগার হিল পড়ছে, তারপরে গিয়ে কিন্তু আবার দার্জিলিং পড়ে। ঠিক আছে, তাহলে আমরা যে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, সেই উত্তরের পার্বত্য অঞ্চলে প্রথমে দুটি ভাগে বিভক্ত করেছিলাম। কি কি? তিস্তার পশ্চিম আর তিস্তার পূর্ব অংশ। তিস্তার পশ্চিম অংশকে আমরা কটি ভাগে ভাগ করেছি? দুটি পর্বত শ্রেণী যেহেতু রয়েছে, একটা সিঙ্গালীলা শৈলশিরা আর একটা দার্জিলিং বা ডংকিয়াং শৈলশিরা। এইটা আমরা আলোচনা করলাম। আমাদের বাকি আছে কি? তিস্তার পূর্ব অংশ। সেটা কি কি আমরা দেখবো এবার। এই হচ্ছে তিস্তার পূর্ব অংশ। তিস্তার পূর্ব দিকে যে অংশ, এই হচ্ছে তিস্তার পূর্ব অংশ। তাহলে এটা কি? অপেক্ষাকৃত কম উঁচু এবং কম প্রসারিত একটা অঞ্চল। এটি তিস্তা নদী থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তর পর্যন্ত বিস্তৃত। জলপাইগুড়ি তথা আলিপুরদুয়ারের উত্তরে যেখানে পর্বত শৃঙ্গ রয়েছে সেই পর্যন্ত বিস্তৃত। এখানে দুটি শৈলশিরা রয়েছে। ওখানে যেমন আমরা দেখলাম সিঙ্গালীলা ছিল আর ছিল তোমার দার্জিলিং ডংকিয়াং। এখানেও দুটি শৈলশিরা রয়েছে। কি কি সেটা? দূরবিন্দরা ও চোলা। এই দূরবিন্দারা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা, যার উচ্চতা 3121 মিটার। ঠিক আছে, এই ঋষিলা এই যে অংশ, এই অংশের সর্বোচ্চ শৃঙ্গ। তিস্তার পূর্বাংশ তথা দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ এটা। আর আগের যেহেতু বললাম সিঙ্গালীলা ছিল, সেই জন্য দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বলে ঋষিলা বলতে হবে। এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তরাংশে রয়েছে, এই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, তার মানে ঠিক এই জায়গাটা উত্তরাংশ, সিনচুলা পর্বত রয়েছে। এখানকার সিনচুলা পর্বতের রেনিগাঙ্গ হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1885 মিটার। দেখো অনেকটাই উচ্চতা কিন্তু কমে গেল। চোলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ডেলো হিল। যে চোলা পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ডেলো হিল। আর এখানে শিবালিকের অবশিষ্ট কিছু পাহাড়, যেগুলো কঠিন শিলা বা মোনাটনক রূপে দাঁড়িয়ে রয়েছে, এই শিবালিকের অবশিষ্ট পাহাড় যেটা বক্সা জয়ন্তী রয়েছে। আর সাংচুলি হলো বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে বক্সাদুয়ার গিরিপথও রয়েছে। এই বক্সাদুয়ার গিরিপথ কিন্তু ভুটানে যাওয়ার প্রবেশ পথ। এই হচ্ছে বক্সাদুয়ার গিরিপথ, এইরকম জায়গাতে রয়েছে। এটা হচ্ছে ভুটানে যাওয়ার প্রবেশ পথ বা প্রবেশ দুয়ার, এই বক্সাদুয়ার। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গের কোন ভূপ্রকৃতি অংশ? উত্তরের পার্বত্য অঞ্চল। কটি ভাগে বিভক্ত? তিস্তার পশ্চিমাংশ, তিস্তার পূর্বাংশ। পশ্চিমাংশে দুটি অংশ রয়েছে, সিঙ্গালীলা আর দার্জিলিং ডংকিয়া। আর তিস্তার পূর্বাংশে দূরবিন্দরা ও চোলা। ঠিক আছে, তাহলে এবার আমরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ কয়েকটি শৃঙ্গের নাম একটু জেনে নেব। প্রথমে সান্দাকফু, সর্বোচ্চতম শৃঙ্গ 3630 মিটার। মনে রাখতে হবে কিন্তু খুব ভালো করে। ফালুট কত বলেছিলাম? 3596 বা 3600 মিটারও বলা যেতে পারে। সবরগ্রাম 3543। সবরগ্রাম। ঋষিলা 121। টাংলু 3036 মিটার। এ প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভালো ঘোরার জায়গা। সান্দাকফু ট্রেকিং হয় খুব ভালো। টাইগার হিল 2567 বা আমরা এটা 2600 মিটারও বলতে পারি, ফিটে করলে মাপলে 8500 ফিট। সিনচল 2615 মিটার। ঘুম হিল, যেটা উচ্চতম ঘুম রেলওয়ে স্টেশন, 2400 মিটার। সাংচুলি, বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সাংচুলি, 1924 মিটার। রেনিগাঙ্গ, এই হচ্ছে সিনচুলা পর্বতের রেনিগাঙ্গ, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম রেনিগাঙ্গ, 1885 মিটার। তাহলে দেখো আমরা উত্তরের পার্বত্য অঞ্চল আলোচনা করে তার সর্বোচ্চ বিভিন্ন শৃঙ্গের আলোচনা কিন্তু আমরা করলাম। আশা করি তোমরা সবাই খুব বুঝতে পেরেছো, এবং যেখানে যার সমস্যা হয়েছে আমরা সেখানে আলোচনার মাধ্যমে সেই সমস্যাটা মিটিয়ে ফেলেছি।
যেটুকু অংশ আমরা আলোচনা করলাম সেই অংশ তোমরা সবাই খুব ভালোভাবে বুঝে নিয়েছো। তো এখন যেটা করতে হবে, কি করতে হবে, একদম ঠিক এইখান থেকে যে প্রশ্নগুলো বেরোবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। তার জন্য টেক্সট বুক পড়তে হবে। দেখো একটু প্রথমে একটু কঠিন লাগবে, বুঝতে অসুবিধা হবে, কিন্তু একবার যদি পড়ে ফেলো আর কোনো অসুবিধা থাকার কথা নয় আশা করি। তারপরেও অসুবিধা হলে আমি তো রয়েইছি তোমাদের সঙ্গে সবসময়। যে কোনো সমস্যায় আমাকে জিজ্ঞাসা করবে, আমি যতটা পারি না প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি সমাধান করব। ঠিক আছে? তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট রিমাইন্ডার, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার ভালো করে পড়ে আসতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।